মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিচার হবেই, রয়েছে যথেষ্ট তথ্য প্রমাণ। স্কাই নিউজকে প্রধান উপদেষ্টা, আন্তর্জাতিক আইনে ফেরত পাওয়ার আশা। She will stand trial, there's no doubt about that, because all the evidences are here. If legally they are required to send her to Bangladesh, I think it's international law will guide that. উপদেষ্টা হিসেবে শপথ নিলেন অধ্যাপক সিআর আবরার। দায়িত্ব নেবেন শিক্ষা মন্ত্রণালয়ের। বঙ্গভবনে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। গাবতলী বেড়িবাঁধে ৩০ একর জমি উদ্ধারে ডিএনসিসির অভিযান। ভাঙা হয়েছে আড়ত, দোকানপাট সহ শতাধিক স্থাপনা। সাইবার অপরাধ চক্রের প্রতারণার ফাঁদে নিঃস্ব অনেকে। আইন শৃঙ্খলা বাহিনীর দক্ষতার অভাবে সুরাহা হচ্ছে না বেশিরভাগ মামলা। এবং ঈদ শপিং ঘিরে ছিনতাই আতঙ্কে চট্টগ্রামের ব্যবসায়ী ও ক্রেতারা। রাতের কেনাকাটায় জনবহুল পথ ব্যবহারের পরামর্শ পুলিশের। স্বাগত। এখন ঢাকা, পুরো আয়োজনের সঙ্গে আছে মুজুল হাফিজ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, মানবতা বিরোধী অপরাধের জন্য শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতেই হবে। স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকার প্রধানের আশা, আন্তর্জাতিক আইন মেনে হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশে ফেরত পাঠাবে ভারত। এজন্য দেশটির আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় আছে ঢাকা। এছাড়া সাক্ষাৎকারে কথা বলেছেন আয়নাঘর, টিউলিপ সিদ্দিক, জুলাই আন্দোলনে হতাহতদের ন্যায় বিচার, রোহিঙ্গা সংকট সহ নানা ইস্যুতে। আরও জানাচ্ছেন নুসরাত কামাল। ৬ মাস আগে জনতার রোষে ক্ষমতাচ্যুত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিন্ন মতের কারণে নির্যাতন, গুম, খুন, আয়নাঘর খ্যাত গোপন বন্দিশালায় বিনা বিচারে আটকে রাখা এবং জুলাই অগস্টের আন্দোলনে গণহত্যা সহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবার এক সাক্ষাৎকারে জানালেন, মানবতা বিরোধী অপরাধের জন্য সপরিবারে শেখ হাসিনা এবং তার সহযোগীদের অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। বিরোধী মত দমনে শেখ হাসিনা তার অনুগত ও প্রশাসনের লোকদের ব্যবহার করেছেন বললেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। Horror stories are usually entertaining things for people. So this is real thing, and one person and her whole administration dedicated to that, doing that every day. I don't think history ever had that kind of person. You hear about oppressive leaders and so on, not of the kind that Hasina stood up. ভারতে অবস্থান করা শেখ হাসিনাকে ফেরত চেয়ে ইতোমধ্যে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে ঢাকা, তবে দেশটি এখনও এ নিয়ে কিছু জানায়নি। সাক্ষাৎকারে ডক্টর ইউনূস আশা করেন, আন্তর্জাতিক আইন মেনে হাসিনাকে ফেরত দেবে ভারত। She will stand trial, there's no doubt about that, because all the evidences are here. But she's not physically present in Bangladesh. So the question is, can we make her present in Bangladesh? That depends on India and also international law guiding all this system, how it works. So we'll be already asked India to hand over Hasina to Bangladesh to face the trial. জুলাই আন্দোলনে হতাহতদের ন্যায় বিচার নিশ্চিতে অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ চেষ্টা করছে জানিয়ে ডক্টর ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে সবার বিচার করা না গেলেও কিছু বিচার অবশ্যই হবে। We are trying. We cannot guarantee because we are a short-lived government. So we are identifying, we're letting them go through the process. Some will get punished, some will still be under the process, some will still be untraceable, trying to find out where that person is, what happened to that person and so on. So I would say we'll do our best. এছাড়া দেশ জুড়ে গোপন বন্দিশালা বা আয়নাঘর, যুক্তরাজ্যে দুর্নীতির অভিযোগে চাপের মুখে পদত্যাগ করা সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিককে দেশে ফেরত আনা এবং রোহিঙ্গা ইস্যুতেও কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নুসরাত কামাল, এখন বিশ্ব।
উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিআর আবরার। বেলা 11টার দিকে বঙ্গভবনে তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদের সদস্যরা। সিআর আবরার শিক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এতদিন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ। ওয়াহিদুদ্দিন মাহমুদ এখন থেকে শুধু পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন। এ নিয়ে উপদেষ্টা সংখ্যা বেড়ে দাঁড়ালো 23 জনে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেছেন দুই মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম ও জন ড্যানিলোভিজ। এ তথ্য নিয়ে বিস্তারিত জানাতে আইসিটি থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, জানাবেন কোন উদ্দেশ্যে এই দুই মার্কিন রাষ্ট্রদূত ট্রাইব্যুনাল পরিদর্শন করছেন আর সেখানে তাদের আর কি কর্মসূচি রয়েছে? উজ্জ্বল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সকালে এসেছেন বাংলাদেশে 90 থেকে 93 সাল 1990 থেকে 93 সাল পর্যন্ত রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছিলেন উইলিয়াম বি, যিনি এই বাংলাদেশের দায়িত্ব পালন করেছিলেন। একই সঙ্গে কূটনৈতিক হিসাবে 2007 সালে যখন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার অন-11-এর সরকার ছিল তখন দায়িত্ব পালন করেছিলেন ড্যান জোবিলিচ। এই দুজনেই তারা এসেছেন ট্রাইব্যুনালে এবং তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে প্রসিকিউশনের যে কার্যালয় রয়েছে, প্রধান যিনি প্রসিকিউটর রয়েছেন তার যে কার্যালয়, সেই কার্যালয়ে তারা ঢুকেছেন। তবে কী কারণে তারা এখানে এসেছেন, কেন এসেছেন, তাদের উদ্দেশ্য বা কী সেটি তারা বলেননি এবং একই সঙ্গে প্রসিকিউশনের পক্ষ থেকেও বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি যে কী কারণে এই দুজন সাবেক কূটনীতিক তারা এসেছেন। এরা দুজনেই বাংলাদেশের রাজনীতি অঙ্গনে খুব পরিচিত নাম এবং দীর্ঘদিন যাবৎ তারা বাংলাদেশের দায়িত্ব পালন করেছেন। তারা হঠাৎ করে কেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছেন সে বিষয়টি জানার জন্য আমরা অপেক্ষা করছি। হয়তো তারাও কথা বলবেন অথবা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রসিকিউশন টিম রয়েছে তাদের পক্ষ থেকে হয়তো জানানো হবে যে তাদের সাথে কী আলাপ হয়েছে। তারা এখন ট্রাইব্যুনালের ভেতরে অবস্থান করছেন। একই সঙ্গে আজকে পুলিশের 5 জন সদস্যকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। গাজীপুরের কোনাবাড়িতে 5 আগস্টে কলেজ ছাত্র হৃদয় হত্যা মামলায় 5 জন পুলিশের ওসি রয়েছে, এর মধ্যে 2 জন পুলিশ সদস্য 3 জন, এই 5 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে যে 3 সদস্যের ট্রাইব্যুনাল, সেখানে তাদেরকে হাজির করা হবে, কোর্টে উপস্থাপন করা হবে। এরপরে তাদের এর আগেও 27শে জানুয়ারিতে তাদের হাজির করা হয়েছিল। তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগের বিষয় হয়তো প্রতিবেদনে অগ্রগতি অথবা তাদের বিরুদ্ধে যেই এই ঘটনার যেই প্রতিবেদন দেওয়ার কথা তার অগ্রগতি কতটা এসেছে সে বিষয়গুলো নিয়ে হয়তো আজকে আদালতের সামনে উপস্থাপন করা হবে। তো সব কিছু মিলিয়ে এই যে মার্কিন যে 2 জন সাবেক কূটনীতিক তারা এসেছেন, তাদের কি উদ্দেশ্যে তারা এসেছেন এবং তারা কেন এসেছে সেটি আমরা হয়তো কিছু সময় পরে জানাতে পারবো। উজ্জ্বল, গাবতলী বেড়িবাঁধ থেকে বিজিবি মার্কেট পর্যন্ত 30 একর জমি উদ্ধারে অভিযান পরিচালনা করেছে ডিএনসিসি। অভিযানে আড়ত, দোকানপাট সহ শতাধিক স্থাপনা ভাঙা হয়েছে। সেখানে আছেন সহকর্মী তৌহিদুল তারেক। তারেক, জানাবেন অভিযানে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? উজ্জ্বল, যেমনটি বলছিলেন যে উচ্ছেদ অভিযানটি পরিচালনা করা হয়েছে, তবে ইতিমধ্যে তা স্থগিত করা হয়েছে। সে বিষয়টি একটু আপনাদের আগে জানিয়ে রাখতে চাই যে 7 দিনের সময় দিয়ে এখানে যারা ব্যবসা করছেন তাদেরকে 7 দিনের সময় দিয়ে আজকের এই কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং এই 7 দিনের মধ্যে তাদেরকে আসলে অবশ্যই সিটি কর্পোরেশনের সাথে যোগাযোগ করে বৈধভাবে হয় ব্যবসা করতে হবে, আর না হয় আসলে এখান থেকে তাদের সরে যেতে হবে, এমন শর্তে আসলে এই অভিযান স্থগিত করা হয়েছে। এর আগে আমি একটু বলে রাখতে চাই, আজকে সকালবেলা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ এখানে আসেন এবং তারা এখানে আসার পর বিশেষ করে গাবতলী বেড়িবাঁধের যে এলাকাটি রয়েছে গাবতলী পশুর হাটের পাশে, সেখানে যে দোকানপাট, আড়ত এবং কামারের দোকান থেকে শুরু করে ইট, সিমেন্ট, বালুর যে গদিগুলো রয়েছে সেগুলোতে তারা আসলে উচ্ছেদ অভিযান পরিচালনা করে। তারা বলে আসছিলেন যে বেশ অনেক বছর যাবত আসলে তারা অবৈধভাবে এখানে ব্যবসা করে আসছিলেন এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এই উচ্ছেদ অভিযানে আমরা তাদের সাথে কথা বলেছি। তারা আসলে যে বিষয়টি বলতে চাচ্ছেন যে এই অভিযান পরিচালনার আগে তাদেরকে কোনো ধরনের নোটিশ দেওয়া হয়নি। তারা বলছেন যদি কয়েক ঘন্টা আগেও নোটিশ দেওয়া হতো তাহলে আসলে তাদের জন্য হয়তো তাদের যেই মালামালগুলো রয়েছে, দোকানপাট
পাটের ভিতরে সেগুলো হয়তো তারা আসলে বের করে নিয়ে আসতে পারতেন এবং তাদের ক্ষতির পরিমাণটা আসলে একটু কম হতো। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই অভিযান পরিচালনার পর ধ্বংসস্তূপ থেকে যে দোকানদাররা বা যে ব্যবসায়ীরা এখানে ছিলেন তারা আসলে তাদের যেই মালামালগুলো রয়েছে তা উদ্ধারের চেষ্টা করছেন। তবে যে বিষয়টি আসলে তারা আরও বলছে, ক্ষতিগ্রস্তরা বা ব্যবসায়ীরা তারা বলছেন যে তারা এখানে যে ইজারাদাররা রয়েছিলেন তাদেরকে তারা নিয়মিত ভাড়া দিয়েই আসলে এখানে ব্যবসা পরিচালনা করেছেন। তবে আমাদেরকে এই অভিযান পরিচালনা করার পর উত্তর সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক রয়েছেন মোহাম্মদ এজাজ, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে যারা ইজারাদার ছিলেন তারাও আসলে অবৈধই ছিলেন, তাদেরকে আসলে সেই টাকা আসলে কোনো সময় সিটি কর্পোরেশন পায়নি। এই ছিল আমার কাছে সর্বশেষ। উজ্জ্বল। গাবতলী থেকে যুক্ত ছিলেন সহকর্মী তৌহিদুল তারেক। রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে বরিশালে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেখানে রয়েছেন সহকর্মী অমিত হাসান, বিস্তারিত জানবো তার কাছ থেকে। অমিত, জানাবেন অভিযানে এখন পর্যন্ত কোনো অনিয়মের চিত্র ধরা পড়েছে কিনা, আর কি বলছে ভোক্তা অধিকার? উজ্জ্বল, আমরা বেলা 11টা থেকে দেখছি যে বরিশালের স্টিমার ঘাট এলাকায় এই অভিযানটি পরিচালনা হচ্ছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যারা কর্মকর্তা রয়েছেন তারা বিভিন্ন ফলের দোকান, গ্যাসের দোকান এবং যে খাবারের দোকানগুলো রয়েছে সেগুলোতে অভিযানটি পরিচালনা করছে। এবং এই মুহূর্তে চিত্র যদি দেখায়, এই মুহূর্তে যে বরিশালের যে স্টিমার ঘাটে হোটেল রয়েছে, খাবারের হোটেল, সেখানে একটি অভিযোগের প্রেক্ষিতে তারা এই অভিযানটি পরিচালনা করছেন। এবং এখন পর্যন্ত বরিশালের যে ফলের দোকান, 3টি ফলের দোকানে 2000 টাকা করে প্রায় 6000 টাকা জরিমানা করা হয়েছে এবং একটি গ্যাসের দোকানে মূল্য তালিকা না থাকার কারণে সেখানেও কিন্তু 5000 টাকা জরিমানা করা হয়েছে। এবং এখন পর্যন্ত 11টা থেকে এখন পর্যন্ত যে অভিযান পরিচালনা করছে তাতে 4টি দোকানে 11,000 টাকা জরিমানা করা হয়েছে। এবং এই মুহূর্তে একটি খাবারের হোটেলে তারা অভিযান পরিচালনা করছেন, যেখানে অভিযোগের প্রেক্ষিতে তারা এসেছেন, যেখানে খাবার নিয়ে কোনো সমস্যা আছে। একজন ক্রেতা অভিযোগ করেছেন, সেই অভিযোগের প্রেক্ষিতে তারা কিন্তু এখানে অভিযানটি পরিচালনা করছেন। এবং গতকালকে আমরা দেখেছি যে তারা কিন্তু বিভিন্ন মুদির দোকানে অভিযান চালিয়েছেন এবং সেখানে মূল্য তালিকা না থাকা, অতিরিক্ত দামে পণ্য বিক্রি করা, এরকম নানা অভিযোগেও কিন্তু গতকালকেও তারা প্রায় 24,500 টাকা কিন্তু জরিমানা করেছেন বিভিন্ন দোকান থেকে। এবং আজকেও তারা এই অভিযান অব্যাহত রেখেছে এবং সে প্রেক্ষিতে কিন্তু তারা বরিশালের বিভিন্ন জায়গায়, বিভিন্ন দোকানে, বিশেষ করে রমজান উপলক্ষে বাজার স্থিতিশীল রাখতে, অতিরিক্ত দামে যাতে ভোক্তাদের পণ্য কিনতে না হয়, সহনীয় রাখার জন্য কিন্তু তারা এই অভিযানটি পরিচালনা করছে। এছাড়া বরিশালের জেলা প্রশাসনের কার্যালয় থেকেও কিন্তু একটি অভিযান প্রতিদিনই পরিচালনা করা হচ্ছে। এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে যে আগামী পুরো রমজান জুড়েই কিন্তু তাদের এই অভিযান পরিচালনা হবে, যাতে কেউ কোনো অসাধু ব্যবসায়ী পণ্য সংরক্ষণ করে না রাখতে পারে এবং বেশি দামে বিক্রি করতে না পারে। এবং ইফতার সামগ্রীর দোকানগুলোতে, বিশেষ করে ইফতারের সময়তে দেখা যায় যে ফুটপাতের বিভিন্ন দোকানেও কিন্তু তারা আসলে বিভিন্ন ধরনের পণ্য খোলাভাবে বিক্রি করে, সেগুলো তদারকি করছেন তারা। প্রতিদিন সন্ধ্যায় কিন্তু ইফতারের আগে তাদের অভিযানটি পরিচালনা করা হয়ে থাকে। এবং আজকে তারা কিন্তু নগরের স্টিমার ঘাট এলাকায় অভিযানটি পরিচালনা করছেন। আমরা প্রথমেই দেখেছি 3টি ফলের দোকানে তারা জরিমানা করেছেন 2000 টাকা করে মূল্য তালিকা না থাকার কারণে 6000 টাকা, এবং তারপর একটি গ্যাসের দোকানেও মূল্য তালিকা না থাকার কারণে 5000 টাকা জরিমানা করা হয়েছে। এবং এছাড়াও অভিযোগের ভিত্তিতে তারা একটি তরমুজের দোকানের সাথে কথা বলেছে যে অতিরিক্ত দামে তারা পণ্য বিক্রি করছে কিনা। এবং এই মুহূর্তে একটি খাবার হোটেলে তারা অভিযান কার্যক্রম চালাচ্ছে। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। উজ্জ্বল। বরিশাল থেকে ভোক্তা অধিকারের অভিযান সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী অমিত হাসান। ভয় ডরহীন যেন ইচ্ছে স্বাধীন অনলাইন অপরাধীরা, কখনো জীবননাশের হুমকি, আবার কখনো হ্যাকিংয়ের অভিনব পথ। সুযোগ পেলে এই ব্যক্তিগত তথ্য জিম্মি করে টাকা আদায়ের চেষ্টা। খোলামেলাভাবে ব্যাংকিং চ্যানেল ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিলে দেখার কেউ নেই। আইনশৃঙ্খলা বাহিনী বলছে সচেতন হতে। ইরফান আহমেদের ক্যামেরায় আরও জানাচ্ছেন আরিফ হোসেন। বাচ্চার জন্য কান্না করবি না টাকাটা দিবি, কেমনে করবেন আপনারা জানেন, বাট কিভাবে সেন্ড করবেন আমি জানি। আমি বলবো 20 লাখ টাকা থেকে 20 পয়সাও কম হবে না। খুদে বার্তা দেখেই ছানা বড়া চোখ, চিন্তার ভাঁজ কপালে। কি করবেন? টাকা না দিলে একমাত্র ছেলেকে তুলে নিয়ে যাবে অপরাধীরা। ছাড় নেই পরিবারের অন্য সদস্যদেরও। দরকার 20 লাখ। অবশেষে খুঁজতে গিয়ে পাওয়া গেল ফেক ফেসবুক আইডি দিয়ে এসেছে হুমকি। ফোন নম্বর ও ছবি ব্যবহারকারী ব্যক্তি জানেই না কিছু, তাহলে হুমকি কে দিয়েছে? নর্মালি এই টাইপের মেসেজ গত 6 বছরও আসে নাই।
প্রতিদিন 1-2 হাজার করে মেসেজ আসলো, 1 লাখ 1.5 লাখ মেসেজ এই পর্যন্ত আমি পেয়েছি। রিসেন্ট ঘটনা এবং দেখছেন না এখন ছিনতাই কি পরিমাণ বেড়ে গেছে। এবার আসা যাক ফেসবুক হ্যাকিংয়ের ঘটনায়। গর্ভকালীন জটিলতা নিয়ে স্বামীর মেসেঞ্জারে পাঠানো ব্যক্তিগত ছবি ফোনে পাঠিয়ে হুমকি, টাকা না দিলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে এই ছবি। ইনস্টাগ্রামে আমার কাছে একটা মেসেজ আছে এবং আমার সেই পার্সোনাল ছবিগুলো আমার ইনস্টাগ্রামে পাঠিয়ে বলে যে আপনার আইডিটা আমি হ্যাক করেছি, এই ছবিগুলোকে আপলোড দিয়ে দিব কিনা। ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া রুশান সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন তিনি। পরিবার সমাজের ভয়ে যাওয়া হয়নি আইনের দোরগোড়ায়। অন্য কারোর সাথেও শেয়ার করলে আমি খুব জাজমেন্টের শিকার হইতাম, কজ ওখানে খুব ফ্লার্টি টাইপের টেক্সট ছিল, তো তারা বলতেই পারতো যে ওরকম মেসেজ আসার সাথে, তো যেহেতু আমি মেয়ে মানুষ তা আমাকে জাজমেন্টাল কথা শোনাই লাগতো। তা আমার কাছে তখন মনে হলো যে আমি যতটুকু প্রবলেমটা আমার কাছে যতটুকু মনে হচ্ছে তারা তো অতটুকু সিরিয়াসনেস দিয়ে এটা দেখবে না, বা আমি এটা সমাধান আলটিমেটলি পাবো না, কজ আরও মেজর সমস্যার সমাধান আইনশৃঙ্খলা বাহিনীর কাছে যাইলে পাওয়া যায় না। এবার নতুন গল্প। পরিবারে নতুন অতিথি আসার খবরে বাড়তি আয়ের চাপ বাবার ঘাড়ে, তাই অনলাইনে আয়ের প্রলোভনে পা দিয়েছিলেন তিনি। খুঁয়েছেন 14 লাখের বেশি টাকা। 16 লাখের পুরো 20% টাকা, আরও 3,29,000 টাকা দিয়ে তারপর হচ্ছে আপনি পাসওয়ার্ড রিকভারি করতে পারবেন, এছাড়া করতে পারবেন না। তখন আমি বুঝতে পারলাম যে আমি আসলে ট্র্যাপে পড়ছি। টাকাগুলো আমি 2টা সিটি ব্যাংকে দিছি। একই প্রলোভনের ফাঁদে নিঃস্ব হয়েছেন অনেকেই। গভর্নমেন্টের একটা ট্যাক্স পেমেন্ট করতে হবে, আমার টোটাল টাকা হয়ে গেছে 102 লক্ষ টাকার মতো। ওই টাকাটার একটা 15% ট্যাক্স দিতে হবে, প্রায় 9 লক্ষ কত হাজার টাকা। কিভাবে প্রতারণা করেন অনলাইন অপরাধীরা সে হিসাব কষে দেখালেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এই শিক্ষার্থী। ফিশিং অ্যাটাক আগে যেরকম অ্যাজ ইউজুয়াল হয়ে গেছিল, মানুষ ধরতে পারতো যে এটা ফিশিং অ্যাটাক, এখন অ্যাটাকটা একটু অ্যাডভান্সমেন্ট হয়ে গেছে, অ্যাডভান্সড হয়ে গেছে। যেমন ওটিপি বাইপাসের বিষয়টা আছে, আমি মাস মেইলের যে অ্যাটাকটা বললাম, এটা কিন্তু একটু অ্যাডভান্স টেকনিক। কোন ফাঁকফোকরে অপরাধীর বাস সে হিসেব আগেই কষেছেন কম্পিউটার বিশেষজ্ঞরা। যারা দীর্ঘদিন ধরে আমাদের দেশে এই আইসিটি সেক্টরটা নিয়ন্ত্রণ করছে, 5ই আগস্টের পরে এরা অনেকেই এখন নাই, অথবা অনেকেই তাদের অবস্থান পরিবর্তন করছেন, যে কারণে আমাদের যে পুরো আইসিটি ইনফ্রাস্ট্রাকচার এটাতে একটা ধাক্কা লাগছে। দেশি বিদেশি চক্রের কাছে অসহায় আইনশৃঙ্খলা বাহিনী। দক্ষতার অভাবে এখনো সুরাহা হচ্ছে না অধিকাংশ মামলা। বাংলাদেশে 10,000-এর উপর প্রতারণা সংশ্লিষ্ট বিষয়ে অভিযোগ থাকলেও বা লক্ষাধিক জিডি থাকলেও যদি আইনের সঠিক প্রয়োগ এবং তদন্ত যদি না হয়, তাহলে কোনো অবস্থাতে কোনো প্রক্রিয়া, কোনো প্রকার কোনো নীতিমালা, কোনো আইন আসলে এই জাতীয় প্রতারণাকে ঠেকাতে পারবে না। নতুন বাংলাদেশের রাজধানী ঢাকায় এখন পর্যন্ত সাইবার অপরাধে 1488টি মামলা হয়েছে, যার মধ্যে নিষ্পত্তি হয়েছে 988টি মামলা। যখন টাকাটা খোয়া যায় তখন পুলিশের কাছে আসে, কিন্তু এই ক্ষেত্রে বেশিরভাগ সময় দেখা যায় যে অ্যাকাউন্টে টাকাটা লেনদেন করা হয়েছিল সেই অ্যাকাউন্টটা তারা লেনদেন শেষ করার পরে ক্লোজ করে দেয়। তখন ওই লোকটাকে ফাইন্ড আউট করা অনেক সময় সাপেক্ষ বিষয়। আর আসামি গ্রেফতার হয়েছে 59 জন। তবে অনলাইন প্রতারণার ফাঁদে সব হারানো মানুষের সংখ্যা এদেশে কম নয়, তাই লোভের ফাঁদে পা না দেওয়ার পরামর্শ আইনশৃঙ্খলা বাহিনীর। আরিফ হোসেন, এখন, ঢাকা। সাধারণ মানুষ তো বটেই, চট্টগ্রামে ছিনতাইকারীর হাত থেকে রেহাই পাচ্ছে না পুলিশ কিংবা আইনজীবীও। এমন পরিস্থিতিতে শুরু হয়েছে ঈদের বেচাকেনা। চট্টগ্রামের 150-টিরও বেশি বিপণী বিতানে ঈদে কয়েক হাজার কোটি টাকার লেনদেন হয় প্রতি বছর। দিনের পাশাপাশি রাতেও চলে জমজমাট বেচাকেনা। তবে এবার বাদ সাধছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি। নগরবাসীও বের হচ্ছেন আতঙ্ক নিয়ে। রাতের কেনাকাটায় নগরবাসীকে আলোকোজ্জ্বল পথ ব্যবহারের পরামর্শ পুলিশের। ফয়সাল করিমের প্রতিবেদন। পুলিশের উপর চড়াও বেশ কয়েকজন আক্রমণাত্মক যুবক। একে একে কেড়ে নেওয়া হয় মোবাইল, মানিব্যাগ, চলে মারধর ও গালিগালাজ। পুলিশ পরিচয় দিয়েও এমন ন্যাক্কারজনক ঘটনা থেকে রেহাই পাননি চট্টগ্রামের পতেঙ্গা থানার এসআই ইউসুফ আলী। সম্প্রতি নগরের গোলপাহাড়ে রিকশাযাত্রী ও পথচারীদের টার্গেটের পর ফুটপাতের ড্রেন ব্যবহার করে ছিনতাই, আগ্রাবাদে অভিযানে পুলিশকে ছিনতাইকারীর ছুরিকাঘাতের মতো ঘটনা আতঙ্ক ছড়িয়েছে জনমনে। গত বুধবার নগরের নিউ মার্কেট মোড়ে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের খপ্পরে পড়েন আইনজীবী শেফায়েতুন্নেসা সোমা। চোখের নিমিষেই তার গলার চেইন টান দিয়ে বাস থেকে পালিয়ে যায় ছিনতাইকারী, যেখানে অংশ নেয় বাসে থাকা আরও 7-8 জন।
আমার যে জায়গায় চিন্তা হয়েছে ওই জায়গায় সিসিটিভি ফুটেজ নষ্ট, তার মানে ওই জায়গায় থেকে তারা চিন্তা করে তারা জানে, তাহলে এই থানা কর্তৃপক্ষ কি জানে না ওই জায়গায় সিসি ফুটেজটা নষ্ট? আমি কার কাছে নিরাপত্তা চাইবো? যার কাছে নিরাপত্তা চাইবো সেদিন নিজেই নিরাপদ নয়। এমন বাস্তবতায় ঈদ শপিং ও রোজায় বেচা বিক্রিকে ঘিরে উদ্বেগ দানা বেঁধেছে ব্যবসায়ী ও সাধারণের মনে। নগরে 1.5 শতাধিক মার্কেটের অন্তত 3 লাখের মতো দোকানে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে বেচাকেনা। দিনের চাইতেও রাতে বিক্রি হয় বেশি। সব মিলিয়ে রোজায় কয়েক হাজার কোটি টাকার লেনদেন হয়। তবে এবার নিরাপত্তা ভীতি কাজ করছে ব্যবসায়ীদের মনে। শপিং করতে আসছি, কিন্তু আমি যে বাসায় যাব, সেফলি বাসায় যেতে পারবো সেটার কোনো আসলে গ্যারান্টি নেই। বাসে নিরাপদ না, গাড়িতে নিরাপদ না, রাস্তায় নিরাপদ না, যে কোনো জায়গায় ছিনতাইকারীরা আমাদের কি করছে, আক্রমণ করতেছে। যেন বখাটে ছেলেদের উৎপাত না হয়, এটার জন্য আমরা পুলিশ কমিশনার মহোদয় ওখানে বৈঠক হয়েছে আমাদের। রোজায় হকার বা ফুটপাত কেন্দ্রিক ব্যবসা ঘিরে সক্রিয় থাকে অপরাধীরা। তাই ভাসমান হকারদের মার্কেটের নিরাপত্তার জন্য হুমকি মনে করছেন অনেকে। তবে নগরের আগ্রাবাদে ঈদের আগে চালু হওয়া নাইট মার্কেটের পাইলট প্রকল্প নতুন সমাধানের পথ দেখাচ্ছে। এখানে হকারদের শৃঙ্খলায় আনার পাশাপাশি নিশ্চিত করা হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। সরকার তার ম্যানেজমেন্টের মাধ্যমে তাদেরকে পুনর্বাসন ব্যবস্থা করতেই হবে। মার্কেটগুলোর সামনে যখন হকাররা এভাবে বসে যায় তখন মার্কেট আর ঢুকার হয়ে থাকে না, মেয়েদের বা যারা কাস্টমার, এগুলো অনেক প্রবলেম সৃষ্টি হয়। পরীক্ষামূলকভাবে এই আগ্রাবাদ থেকে আমরা শুরু করলাম। এটা যদি সাকসেসফুলি সবাই গ্রহণ করে তাহলে আমরা এটা চট্টগ্রামের সব জায়গায় এটাকে ইমপ্লিমেন্ট করতে চেষ্টা করব। রোজার আগে নগরের বিভিন্ন মার্কেট কিংবা শপিং সেন্টার তাদের নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করেছে দাবি করলেও শঙ্কা রয়েছে মূলত মার্কেটের আশপাশের এমন অন্ধকার সড়ক, নিস্তব্ধ অলিগলি, ফুটপাতের ভাসমান দোকান, নয়তো বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়কে ঘিরে। কারণ সম্প্রতি চট্টগ্রামের নিউ মার্কেট সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মোড়ে দিনে দুপুরে ঘটেছে ছিনতাইয়ের মতো ঘটনা। অহরহ ঘটছে মোবাইল চুরি নয়তো পকেট মারের মতো অপরাধও, যেটি প্রমাণ করছে বর্তমান নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতির সুযোগে নগরী জুড়ে রোজার ঈদকে ঘিরে বেশ তৎপর অপরাধী চক্র। পুলিশ বলছে রমজানে অপরাধীদের তৎপরতা ঠেকাতে বাড়ানো হয়েছে টহল, নিশ্চিত করা হয়েছে মার্কেট কেন্দ্রিক নিরাপত্তা। এছাড়া নিয়মিত অভিযানে গত 1 মাসে আটকও হয়েছে শতাধিক। 24 আওয়ার্স আমাদের পুলিশ ডেপ্লয়মেন্ট আছে এবং আমরা ক্রাইমে এবং ট্রাফিকে বোথ সাইডে কিন্তু রিইনফোর্স করেছি ফোর্সগুলো। রেগুলার যে ডেপ্লয়মেন্ট তার থেকে বেশি। এছাড়া কিন্তু আমাদের সাথে অন্যান্য বাহিনী যখনই প্রয়োজন হচ্ছে ওনারাও কিন্তু আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন। ঈদ কেনাকাটায় নগরবাসীকে ভিড়ভাট্টায় সাবধানতা অবলম্বন, নিরাপদ ও আলোকিত সড়ক ব্যবহারের পরামর্শ পুলিশ কর্মকর্তার। ফাইসাল করিম, এখন চট্টগ্রাম। ঈদকে সামনে রেখে ময়মনসিংহের ফ্যাশন হাউসগুলোতে শোভা পাচ্ছে নিত্য নতুন ডিজাইনের পোশাক। বেচাকেনা শুরু হয়েছে অল্প বিস্তর। ঈদের কেনাকাটার আরও খবর জানাতে নগরের রামবাবু রোডের কাঞ্চুবয় লাইফস্টাইল থেকে যুক্ত আছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, জানাবেন এবারে ঈদের পোশাকের কালেকশনগুলো কেমন আর কবে নাগাদ বিক্রি বাড়ার আশা ব্যবসায়ীদের? উজ্জ্বল, ময়মনসিংহের যে বিপণী বিতানগুলো রয়েছে ঈদের কেনাকাটা কিন্তু অল্প বিস্তর শুরু হয়েছে। অর্থাৎ যারা ভোগান্তি ছাড়া ভিড় এড়িয়ে কেনাকাটা করতে চান তারা কিন্তু এখন আসছেন ফ্যাশন হাউসের যে শোরুমগুলো রয়েছে বা বিপণী বিতানগুলো রয়েছে সেগুলোতে, এবং এখন যারা আসছেন তারা কিন্তু স্বস্তিতে তাদের কেনাকাটা করতে পারছেন। তাদের যে পছন্দের যে পোশাক রয়েছে সেই পোশাকগুলো কিন্তু দেখে যাচাই বাছাই করে কিনতে পারছেন। এবং আমরা যেটি দেখছি যে রোজা শুরু হওয়ার পর থেকেই কিন্তু অল্প বিস্তর মানুষজন আসছেন, এসে তাদের কেনাকাটা করছেন। তবে ব্যবসায়ীরা যেটি বলছেন যে হয়তো 10 রোজার পর থেকে ব্যাপকভাবে বেচাকেনা শুরু হবে এবং সেই প্রস্তুতিও কিন্তু ফ্যাশন হাউসগুলো নিয়ে রেখেছেন। ইতিমধ্যেই আমরা জানি যে বিগত বেশ কয়েক বছরে ময়মনসিংহ নগরীতে প্রচুর ঢাকার থেকে অনেক ফ্যাশন হাউসের শোরুম এখানে হয়েছে। ঢাকার যে নামি দামি ব্র্যান্ডগুলো রয়েছে প্রায় সবগুলো ব্র্যান্ডেরই পোশাকের দোকান কিন্তু ময়মনসিংহ নগরীতে আছে। এবং আমরা এখন যে জায়গাটিতে আছি এটি হচ্ছে ময়মনসিংহ নগরীর রামবাবু রোডের একটি ফ্যাশন হাউস কান্ট্রি বয় লাইফস্টাইল। এখানেও আমরা এসে যে বিষয়টি দেখছি যে এখানে তারা ঈদকে সামনে রেখে কিন্তু নিত্য নতুন পোশাকের সমারোহ ঘটিয়েছেন এবং সেগুলো ডিসপ্লেতে রাখা হয়েছে এবং ক্রেতারা যেন এসেই তাদের পছন্দের পোশাকগুলো দেখতে পারেন এবং পছন্দ করতে পারেন সেই ব্যবস্থাটা কিন্তু তারা রেখেছেন। আমরা এখানে দেখেছি যে কান্ট্রি বয় লাইফস্টাইলের আমরা এখন নিচতলায় আছি। এখানে ছেলেদের জন্য পাঞ্জাবি রয়েছে, শার্ট রয়েছে, টি শার্ট রয়েছে, গেঞ্জি রয়েছে এবং এই কান্ট্রি বয়ের দোতলায় কিন্তু মেয়েদের এবং শিশুদের যে পোশাকের সমারোহ সাজানো
চালানো হয়েছে এবং এখানে আমরা যারা এই শপ ম্যানেজার রয়েছেন তার সাথে আমি কথা বলেছি। তারা যেটি বলেছেন, যেহেতু শীত বিদায় নিয়েছে এবং গরম শুরু হচ্ছে এবং এই গরমের কথা মাথায় রেখেই কিন্তু তাদের পোশাকগুলো ডিজাইন করা হয়েছে এবং সেই কাপড়গুলো পছন্দ করা হয়েছে, যাতে গরমে মানুষজন এই কাপড়গুলো পরিধান করে কিছুটা স্বস্তি ফিল করেন, সেই বিষয়টি কিন্তু মাথায় রেখে তাদের পোশাকগুলো আনা হয়েছে। এবং আমরা দেখছি যে যারা আসছেন ক্রেতা, তারাও কিন্তু দেখে শুনে বুঝে তারা তাদের পছন্দের যে পোশাকগুলো রয়েছে সেগুলো তারা কিনছেন। এবং এই আমরা যদি বলি যে ময়মনসিংহ নগরীর যে ফ্যাশন হাউসগুলো রয়েছে সবগুলো ফ্যাশন হাউসেই কিন্তু এখন মোটামুটি তারা পোশাক সাজিয়ে বসে আছেন এবং ক্রেতারাও আসছেন। তো এই বেচাকেনা নির্বিঘ্ন করার জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকেও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। যে সমস্ত বিপণী বিতানগুলো রয়েছে সব এলাকায় কিন্তু অতিরিক্ত পুলিশ এবং সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নজরদারি রয়েছে, যেন কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে ঈদের যে বেচাকেনা সেটি সম্ভব হয়। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে ঈদ কেনাকাটার সর্বশেষ। ভালো উৎপাদন হলেও বিদেশি জাতের দাপটে লোকসান গুনতে হয় দেশীয় হলুদ চাষিদের। তবে এবার উচ্চ ফলনশীল জাতের চাষ ও বাজারে ভালো দাম পাওয়ায় লাভের মুখ দেখছেন ময়মনসিংহের ফুলবাড়িয়ার চাষিরা। আমদানি নির্ভরতা বাড়াতে কৃষি বিভাগের সহযোগিতা চাইছেন চাষিরা। জাহাঙ্গীর আকন্দের ছবিতে আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। দেশের সবচেয়ে বেশি হলুদের চাষ হয় ময়মনসিংহের ফুলবাড়িয়ায়। হলুদের গ্রাম নামে পরিচিত সন্তোষপুর গ্রাম। এখানকার লাল মাটির হলুদ স্বাদ, রং ও গন্ধে অনন্য, তাই চাহিদাও বেশি। আমাদের এলাকাবাসী সবারই কৃষকের চাহিদা এটাই যে বীজটা আর ব্যাপক হারে আমাদের মাঝে দেওয়া হোক। আমরা দুইটা পয়সা মনে করুন যে এই 2 বছরের মধ্যে এই একটু দেখতে পারলাম। হলুদ খেতে হলুদ না গাইও, হলুদ নিরাইও, আবার হলুদ তুলিও। সমান আর কি করে রাখি কিছু কিছু পয়সা নেই, এই কাজ করে রাখি এই তো একটু চলে। বিগত বছরগুলোতে আমদানি হয় কমে যায় দেশি হলুদের দাম, ফলে চাষাবাদে ঘাটতির কারণে হলুদ চাষ কমিয়ে দিয়েছে কৃষকরা। মূলত মালা এবং পাটনাই জাতের হলুদের চাষ বেশি হয় এই অঞ্চলে। তবে এবার উচ্চ ফলনশীল জাতের হলুদ আবাদ করায় এবং আমদানি কিছুটা কমায় লাভের মুখ দেখবে কৃষকরা। প্রতি কাঠায় 12 থেকে 15 মণ পর্যন্ত হলুদ তুলছেন কৃষকরা। কাঁচা হলুদ বিক্রি হচ্ছে 12 থেকে 1500 টাকা মণ। শুকনো হলুদ বিক্রি হচ্ছে প্রতি মণ 7 থেকে 7,500 টাকায়। এই বাজার ধরে রাখা গেলে সামনের বছর আবাদ আরও বাড়বে বলে বলছেন চাষিরা। হলুদের বাজারটা যদি সীমিত আপাতত আর কিছু বাড়তো না, যাতে না কমে, তাহলে আমরা কৃষকরা মোটামুটি হলুদ আবাদ করে তৃপ্তি পাইতাম। বিদেশি হলুদ যদি না আসতো তাহলে আমরা অনেক লাভবান হইতাম। তেল খরচ বাড়ছে বলে আবার বিয়ারিং, তারপর অন্য যন্ত্রপাতি এখন কিনতে হয় অনেক দাম বেশি দেয়া। মারাই করতাম 400 টাকা, 300 টাকা, 350 টাকা দাম করতাম। এখন মনে করেন 300-400 টাকা পোষে না ভাই, অনেক তেলের দাম অনেক বাড়তি। উপজেলা কৃষি বিভাগ বলছে স্থানীয় কৃষকদের নতুন জাতের হলুদ সরবরাহ ও পরামর্শ দিতে নিয়মিত কাজ করছেন তারা। এবার ফুলবাড়িয়ায় হলুদের আবাদ হয়েছে 630 হেক্টর জমিতে। এই বছর ফুলবাড়িয়া উপজেলার যে হলুদের বাজার, এটা যদি কৃষক ধরে রাখতে পারে তো দেখা যাবে যে ফুলবাড়িয়া উপজেলা থেকেই 50 থেকে 60 কোটি টাকার হলুদ বিক্রি হতে পারে। আর বাংলাদেশের উৎকৃষ্ট মানের হলুদ এই ফুলবাড়িয়া উপজেলায় আবাদ হয়ে থাকে। বিদেশি আমদানির চাপ কমিয়ে দেশীয় হলুদের চাষ বাড়ানোর আহ্বান জানিয়েছেন চাষিরা। বাংলাদেশের সবচেয়ে উৎকৃষ্ট মানের হলুদ উৎপাদন হয় ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায়। এই সময়টিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে কৃষকরা হলুদ উত্তোলন, মাড়াই এবং প্রক্রিয়াজাতকরণে ব্যস্ত সময় পার করছে। সাম্প্রতিক সময়ে দেশি হলুদের কদর বাড়ায় দামও যাচ্ছে বেশ ভালো। তবে প্রান্তিক চাষিরা বলছেন তাদের মাঝে উন্নত জাতের হলুদের বীজ সরবরাহ করা গেলে একদিকে যেমন উৎপাদন বাড়বে, অন্যদিকে বিদেশ থেকেও হলুদের আমদানি নির্ভরতা কমে আসবে। ইমতিয়াজ আহমেদ, এখন ময়মনসিংহ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেলওয়ে স্টেশন অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে রাজশাহীর সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। সেখানে রয়েছেন সহকর্মী রাকিবুল হাসান, বিস্তারিত জানবো তার কাছ থেকে। রাকিব, জানাবেন শিক্ষার্থীরা মূলত কি দাবি জানাচ্ছেন, আর রেলপথ অবরোধ করে রাখায় কোনো ভোগান্তি হচ্ছে কিনা?
উজ্জ্বল, আসলে একটি বৈষম্য মুক্ত বাংলাদেশ এবং বিকেন্দ্রীকরণ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে শিক্ষার্থীরা এখানে স্লোগান দিচ্ছেন এবং রেলপথ অবরোধ করেছে। এটি রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশন এলাকা এবং সেই প্ল্যাটফর্মের নিচেই শিক্ষার্থীরা এখানে বসেছেন এবং তারা বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিকতা এবং বাংলাদেশের যে এই যে বিকেন্দ্রীকরণের যে দাবিটা তারা করে আসছিলেন সেটির দাবিতেই মূলত আজকে তাদের এই আন্দোলন এবং এই রেলপথটি তারা এখানে অবরোধ করে রেখেছেন। এর ফলে যেটি হয়েছে, রাজশাহী থেকে ছেড়ে যাওয়া বিভিন্ন ট্রেন কিন্তু এই পথ দিয়ে যেতে হবে এবং এটি সিঙ্গেল ট্র্যাক, এই বিকল্প কোনো লাইন নেই, যার ফলে কিন্তু একেবারে ঈশ্বরদী থেকে অর্থাৎ ঢাকার দিক থেকে যেই এবং খুলনার দিক থেকে যেই ট্রেনগুলো প্রবেশ করবে সেই ক্ষেত্রে তারা বাধার সম্মুখীন হবে। সর্বোচ্চ এখান থেকে যে হরিয়ান স্টেশন রয়েছে সেখানে এসে তাদেরকে হোল্ড করতে হবে এবং তারপরেই রাজশাহী জংশন বা রাজশাহী স্টেশনে আসতে পারবে, যার কারণে কিন্তু এখনো পর্যন্ত দুপুর 12টার দিকে কপোতাক্ষ এক্সপ্রেস খুলনা থেকে আসার কথা রয়েছে, এখনো পর্যন্ত তারা পৌঁছয়নি। যদি পৌঁছায় তাহলে তারা বিড়ম্বনায় পড়বে। অন্যদিকে শিক্ষার্থীরা এখানে যে আন্দোলনটি করছে তারা বলছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় উত্তরবঙ্গের কিন্তু আবু সাইদের এই যে শহীদ হওয়ার মধ্য দিয়ে কিন্তু এই আন্দোলনটি আসলে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রূপ পায়। তারপরও কিন্তু আসলে এই আন্দোলন হওয়ার পরে 5 আগস্টের পরবর্তী সময়ে তারা ঢাকা কেন্দ্রিকতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিকতা এবং এই যে বিকেন্দ্রীকরণের যে গল্পের কথা তারা শুনতে চেয়েছিল সেটি কিন্তু আসলে তারা কোনো ক্ষেত্রে আসলে পায়নি। এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সালাউদ্দিন আম্মার আছে, তিনিও আসলে যে এই বিষয়টি বলছিলেন যে এই ইউজিসিতে নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে ঢাকা কেন্দ্রিকতা, উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে ঢাকা কেন্দ্রিকতা, এই সমস্তর বিরুদ্ধে তারা আসলে আজকে স্লোগান তুলেছেন এবং তারা বলছেন এইখানেও আসলে বৈষম্য হচ্ছে এবং কেন্দ্রীভূত হয়ে যাচ্ছে আসলে এই সমস্ত নিয়োগগুলো এবং বিভিন্ন ক্ষেত্রে। সেই কারণে তারা বিভিন্ন ক্ষেত্রেই পরীক্ষা দেওয়া থেকে শুরু করে নিয়োগ করা থেকে শুরু করে উজ্জ্বল বিকেন্দ্রীকরণের একটি কথা বলছেন এবং তারা দাবি করছেন যে বাংলাদেশকে, আগামীর বাংলাদেশকে, নতুন প্রজন্মের যে বাংলাদেশ এবং এই যে বৈষম্য মুক্ত এবং সংস্কারের যে বাংলাদেশ ছিল সেই বাংলাদেশ ঈদভা বিভিন্ন উৎসব ঘিরে প্রসাধনের সামগ্রীর চাহিদা বাড়ে কয়েক গুণ। বিদেশি পণ্যের সাথে বাজারে চাহিদা বাড়ছে দেশীয় প্রসাধনীর। সে বিষয় মাথায় রেখে রোজার শুরুতে এই প্রসাধনীর পসরা সাজিয়েছেন দোকানিরা। বিস্তারিত জানাতে বগুড়া নিউ মার্কেট থেকে যুক্ত আছেন সহকর্মী রাজীব সেলিম। সেলিম, জানাবেন প্রসাধনীর বাজারে দেশীয় পণ্যের চাহিদা কেমন? হ্যাঁ উজ্জ্বল, বগুড়ার যে প্রসাধনীর বিক্রেতারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে দেশীয় প্রসাধনীর যে বিক্রি সেটি তাদের এবছর কিছুটা বাড়বে এরকম আশা করছেন তারা। আর সারা বছরই প্রসাধনী সামগ্রীর কিছুটা বাড়তি চাহিদা থাকে, অন্যান্য পণ্যের চেয়ে প্রসাধনীর চাহিদা কিছুটা বেশি থাকে। তবে ঈদ বা পূজা বা সামাজিক বা বিভিন্ন রকম অনুষ্ঠান ঘিরে প্রসাধনী সামগ্রীর চাহিদা বাড়ে কয়েক গুণ। তবে এবছর রোজার ঈদকে ঘিরে যে চাহিদা, বাড়তি চাহিদা, সেটি এখনও বাড়েনি। এখন পর্যন্ত যে বেচাকেনা চলছে সেটি তাদের সারা বছরের যে নিয়মিত কেনাবেচা সেটি এখন পর্যন্ত চলছে। আর প্রসাধনী যারা কিনতে এসেছেন এখন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে ঈদ ঘিরে যে তাদের কেনাকাটা সেটি 2 ধাপে তারা প্রসাধনী কিনে থাকেন, পোশাক কেনার আগে এবং পরে। পোশাক কেনার আগে যে প্রসাধনী কিনে থাকেন সেটি ফাউন্ডেশন, মেহেদি, কাজল, পারফিউম সহ বিভিন্ন রকম প্রসাধনী কিনে থাকেন পোশাক কেনার আগে। আর পোশাক কেনার পরে যে প্রসাধনীগুলো কিনে থাকেন সেগুলোর মধ্যে চুড়ি, ব্যান্ড, ক্লিপ, লিপস্টিক সহ বিভিন্ন রকম প্রসাধনী থাকে যেগুলো পোশাকের সাথে মিল করে তারা কেনেন। আর সেই রকম পোশাক কেনার পরের যে কেনাকাটা সেটি এখন পর্যন্ত শুরু হয়নি। ব্যবসায়ীরা বলছেন যে আরও কমপক্ষে সপ্তাহখানেক পর থেকে তাদের যে ঈদ কেন্দ্রিক যে বেচাকেনা সেটি শুরু হবে। 15 রোজা বা 20 রোজার পর থেকে বেচাকেনা বাড়বে। শুধুমাত্র নারীদেরই নয়, পুরুষদের জন্যও বিভিন্ন রকম প্রসাধনী থাকে। তবে পুরুষদের যে প্রসাধনী বিক্রি হয় সেটি ঈদের কয়েকদিন আগে সেটি বেচাকেনা বাড়ে, যেমন বডি স্প্রে, পারফিউম, শেভিং ক্রিম, আফটার শেভ সহ বিভিন্ন রকমের প্রসাধনী পুরুষদের জন্য বেচা কেনা হয়ে থাকে, সেটি ঈদের কয়েকদিন আগে। আর রোজার শুরু থেকেই আসলে তাপমাত্রা কিছুটা বেড়েছে, বাইরে প্রচণ্ড রোদ এবং গরম, সে কারণে রোজা রেখে আসলে প্রসাধনী বা অন্যান্য ঈদের জন্য যে কেনাকাটা সেই কেনাকাটা করতে আসলে সাধারণ মানুষ বের হয়নি। আর রোজা রেখে আসলে তাপের কারণেই বের হয়নি, এই ভয়
ভর দুপুরে সেরকম ক্রেতা নেই। আর ইফতারের পর এই ধরনের কেনাকাটা বাড়ে। ইফতারের পর থেকে আসলে প্রসাধনীর দোকান সহ বিপণী বিতান পোশাকের দোকানগুলোতে সবগুলোতেই ইফতারের পর বাড়তে শুরু করেছে কিছুটা। তবে আরও সপ্তাহখানেক বা 10 রোজা আরও 10টি রোজার পর থেকে বেচাকেনা সবচেয়ে বেশি হবে, হুমড়ি খেয়ে পড়বে ক্রেতারা, এমনটি জানাচ্ছিলেন বিক্রেতারা। এই ছিল আমার কাছে বগুড়া থেকে ঈদ কেনাকাটার প্রসাধনী কেনাকাটার সব শেষ। মমতাজ মেহেদি, প্রিয়জন প্রিয়তমার মেহেদি। অবশেষে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি বাণিজ্য যুদ্ধে জড়িয়েই পড়ল কানাডা। তারাও মার্কিন পণ্যে পাল্টা আরোপ করেছে 25% শুল্ক। দুই দেশের জনগণকেই এর খেসারত দিতে হবে বলে সতর্ক করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এরই মধ্যে বিভিন্ন জিনিসপত্রের দাম বাড়তে শুরু করেছে, এতে বিপাকে পড়েছেন বাংলাদেশিরাও। কানাডা থেকে আরও জানাচ্ছেন সৈয়দ ইফতেখার। কথার লড়াই থেকে সরাসরি বাণিজ্য যুদ্ধে জড়িয়ে পড়ল যুক্তরাষ্ট্র ও কানাডা। কানাডার পণ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 25% শুল্কের প্রতিবাদে 155 বিলিয়ন কানাডিয়ান ডলারের মার্কিন পণ্যের ওপর পাল্টা 25% শুল্ক আরোপ করেছে কানাডা। মঙ্গলবার প্রথম ধাপে কার্যকর হচ্ছে 30 বিলিয়ন ডলারের, বাকি 125 বিলিয়ন ডলারের শুল্ক কার্যকর হবে আগামী 21 দিনে ধাপে ধাপে। এই শুল্ক লড়াইয়ের জন্য ডোনাল্ড ট্রাম্পকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে বলে উল্লেখ করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। হতাশার সুরে বলেন, বন্ধুত্বের বাড়ানো হাতে আঘাত দিলেন রিপাবলিকান প্রেসিডেন্ট। কানাডিয়ানদের সরলতার সুযোগ নিলেন তিনি। We don't want this. We want to work with you as a friend and ally. And we don't want to see you hurt either. But your government has chosen to do this to you. As of this morning, markets are down and inflation is set to rise dramatically all across your country. Your government has chosen to put American jobs at risk. Now, the legal pretext your government is using to bring in these tariffs is that Canada is apparently unwilling to help in the fight against illegal fentanyl. Well, that is totally false. মেক্সিকোর উপরও সমপরিমাণ শুল্ক থাকায় এর পরোক্ষ প্রভাবে ভুগতে হবে কানাডাকে। যুক্তরাষ্ট্র হয়ে বহু মেক্সিকান পণ্য কানাডায় ঢোকে। জাতিসংঘের বাণিজ্য বিষয়ক তথ্য বলছে, কানাডার বার্ষিক রফতানির 78% আর মেক্সিকোর 80% পণ্য যায় যুক্তরাষ্ট্রে। বিপরীতে যুক্তরাষ্ট্রের মোট আমদানির প্রায় 14% কানাডা ও 15% হয় মেক্সিকো থেকে। এতে যুক্তরাষ্ট্রের জন্য বিকল্প বাজার খোঁজা সহজ হলেও কানাডা ও মেক্সিকোর জন্য তা কঠিন। তাই কানাডার বাজারে দাম ইতোমধ্যে বাড়তে শুরু করেছে বিভিন্ন পণ্যের। ইতোমধ্যে জাস্টিন ট্রুডো তার বক্তব্যে স্পষ্ট করেছেন, অর্থনৈতিক ঝুঁকিতে পড়তে যাচ্ছে অটোয়া। ওয়াশিংটন থেকে আমদানি করা গাড়ি, বিভিন্ন টেক পণ্য সহ আরও বিভিন্ন ক্ষেত্রে এর প্রভাবে সমস্যায় পড়বেন জনগণ। পাশাপাশি অস্থির আবাসন খাতেও লাগবে বিরূপ প্রভাব, যাতে সাধারণ কানাডিয়ানদের সঙ্গে ভুগতে হবে বাংলাদেশি অভিবাসীদেরও। যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার বাণিজ্য যুদ্ধ খুব সহসায় শেষ হচ্ছে না বলে মনে করছেন বিশ্লেষকরা। এর মধ্যে আবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব ছেড়ে দিবেন জাস্টিন ট্রুডো। নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে পারেন সাবেক গভর্নর মার্ক কার্নি। এখন দেখার বিষয়, আগামী কয়েকদিনে এই বাণিজ্য বৈরিতা কত দূর গড়ায়। সৈয়দ ইফতেখার, এখন কানাডা। টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে যুক্তরাষ্ট্রের ওকলাহোমা ও টেক্সাস অঙ্গরাজ্যের বেশ কিছু এলাকা। ওকলাহোমার অ্যাডা শহরে টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি ঘরবাড়ি। প্রবল বাতাসে উপড়ে গেছে বহু গাছপালা। 4 মিনিট স্থায়ী হওয়া ঝড়টির গতিবেগ ছিল ঘন্টায় 160 কিলোমিটার। এরপর সেটি সীমান্তবর্তী টেক্সাস অঙ্গরাজ্যের দিকে অগ্রসর হয়ে সেখানেও তাণ্ডব চালায়। টেক্সাসের লুইসভিলে একটি গুদামের ছাদ উড়িয়ে নিয়ে গেছে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো এলাকা। ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের জন্য সেরা 23 জন নির্বাচন করা চ্যালেঞ্জিং বলে মনে করছেন বাংলাদেশ ফুটবল দলের কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরার মতো অনুশীলনে সবাই সেরাটা দেয়ার বাছাই করা কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে নিজেদের জায়গা ধরে রাখতে অনুশীলনে পূর্ণ মনোযোগ দিতে ব্যস্ত খেলোয়াড়রা, আরও জানাচ্ছেন শরীফ রওশন। ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বকে সামনে রেখে দেশের মাঠে শেষ দিনের অনুশীলনেও বেশ সিরিয়াস বাংলাদেশ ফুটবল দল।
দলে নিজেদের সেরা অবস্থা তৈরিতে স্প্যানিশ ফিটনেস কোচ পেওর দেখানো কৌশলগুলো বেশ মনোযোগের সঙ্গেই অনুসরণ করার চেষ্টা করছে ফুটবলাররা। প্রতিপক্ষ যেখানে ভারত, সেখানে এক চুলো এদিক সেদিক করার সুযোগ নেই, যে কারণে অনুশীলনে কোনো ফাঁকফোকর রাখতে চান না কোচ থেকে খেলোয়াড় সবাই। দেশে 4 দিনের অনুশীলন কেমন হলো ইব্রাহিম হৃদয়দের? 8 সেশন, অনেক কম্পিটিশন চলতেছে এখানে, কারণ কারা টিমে বেস্ট 11-এ খেলবে, কারা খেলবে না। কোচ বলছে যারা প্র্যাকটিসে ভালো করবে তারাই 11-এ খেলবে। আমরা যদি আমাদের যে প্ল্যানিং আছে ওই প্ল্যানিং ওয়েসে খেলতে পারি, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্টের আশা করতেছি। 30 জনের মধ্যে কোচ হ্যাবিয়ার ক্যাবরেরার চোখে কারাই বা সেরা? পারফরমেন্স বিবেচনায় 23 খেলোয়াড় নির্বাচনে কাজটা কতটা কঠিন কোচের জন্য? I think it's the most difficult camp to make the selection since I'm here. And because first we need to drop 7 players for the not only a good level on the pitch, but off the pitch everyone is very focused, being really responsible and professional in all the activities that we have during the day. Everyone wants to know more, everyone wants to be part of the team. সৌদি আরবে শুধু কন্ডিশনিং ক্যাম্প নয়, খেলবে প্রীতি ম্যাচও। কোচ নিজেই জানালেন প্রতিপক্ষ দলের নাম। We will play probably on the 8th, most probably on the 8th against Sudan, that they are there already. And I want to play 2 more matches. So total 3, that's the objective. 3. And I think we are gonna be able to do it. সৌদি আরবে 12 দিনের ক্যাম্প করতে বুধবার উড়াল দিবে লাল সবুজের প্রতিনিধিরা। শরীফ রওশন, এখন ঢাকা। এখন ঢাকা শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিচার হবেই, স্কাই নিউজকে প্রধান উপদেষ্টা। আন্তর্জাতিক আইনে ফেরত পাওয়ার আশা। She will stand trial, there's no doubt about that, because all the evidences are here. Legally, they are required to send her to Bangladesh. I think it's international law will guide that. উপদেষ্টা হিসেবে অধ্যাপক সিআর আবরারের শপথ, দায়িত্ব নেবেন শিক্ষা মন্ত্রণালয়ের। গাবতলী বেড়িবাঁধে 30 একর জমি উদ্ধারে ডিএনসিসির অভিযান। ভাঙা হয়েছে আড়ত, দোকানপাট সহ শতাধিক স্থাপনা। সাইবার অপরাধ চক্রের প্রতারণার ফাঁদে নিঃস্ব অনেকে, আইন শৃঙ্খলা বাহিনীর দক্ষতার অভাবে ঝুলে আছে অনেক মামলা। চট্টগ্রামে ঈদ শপিং ঘিরে ছিনতাই আতঙ্ক, রাতের কেনাকাটায় জনবহুল পথ ব্যবহারের পরামর্শ পুলিশের। আর এই ছিল এখন ঢাকার আয়োজনে। পরবর্তী আয়োজন এখন চারদিক।